আজকের ক্লাসে আমরা হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে ডিটেলসে জানব। ঠিক আছে, দেখো এই টপিকটি মাধ্যমিকের জন্য এবং উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও যারা এসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ইম্পর্ট্যান্ট। আবার যারা এসএলএসটি অর্থাৎ এসএসসির স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ইন্টারভিউ দেবে, সামনেই তোমাদের ইন্টারভিউ দেবে, তারাও এই টপিকটি ডেমো ক্লাস হিসাবে করতে পারো। ঠিক আছে, ফলে বুঝতেই পারছো যে এই টপিকটি কতটা ইম্পর্ট্যান্ট। দেখো এখান থেকে মাধ্যমিকে একটি প্রশ্ন আসে। প্রশ্নটি হচ্ছে যে হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 5 মার্কসের প্রশ্ন আসে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরে তোমরা কি লিখবে, কিভাবে লিখবে, আজকের ক্লাসে আমি প্রথমে ডিটেলসে বুঝিয়ে দেব এবং সঙ্গে সঙ্গে কি লিখতে হবে সেই নোটসও আমি লিখে দেব। দেখো, যেহেতু আজকের টপিকটি হচ্ছে হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ, ফলে এই টপিকটি সহজে বুঝতে চাইলে, যদি ডিটেলসে খুব সহজে বুঝতে চাও, তাহলে তোমাকে হিমবাহ কি সেই সম্পর্কে ধারণা থাকতে হবে এবং হিমবাহ কিভাবে ক্ষয়কাজ করে সেই সম্পর্কেও কিন্তু ধারণা থাকতে হবে। আর হিমবাহ কি এবং হিমবাহ কিভাবে ক্ষয়কাজ করে এই দুটো সম্পর্কে যদি তোমার ক্লিয়ার ধারণা থাকে, তবে কি কি ভূমিরূপ কিভাবে গঠিত হয় খুব সহজে বুঝতে পারবে। তো প্রথমেই আমরা দেখে নিই, চলো যে হিমবাহ কি। ঠিক আছে, দেখো আমরা সকলেই কম বেশি জানি যে হিমবাহ হচ্ছে কি, হিমবাহ হচ্ছে চলমান বরফের নদী, তাই তো, বা চলমান বরফের স্তূপ। তো এই হিমবাহ অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, কি বলছি, হিমবাহ অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় তোমরা এবার দেখে নাও। তোমরা ছবিতে দেখো, এই যে বরফ স্তূপ দেখছো, এই বরফ স্তূপ ভূমির ঢাল বেয়ে খুব ধীর গতিতে নেমে আসছে, তাই এগুলি হচ্ছে হিমবাহ। এবার তোমরা এই ছবিটায় দেখো, পাহাড়ের মাঝখান দিয়ে নদীর মতোই, এই যে এই অংশটা পাহাড়ের মাঝখান দিয়ে নদীর মতোই খুব ধীর গতিতে হিমবাহ প্রবাহিত হচ্ছে। আবার এই ভিডিওটাতে দেখো, খুব ছোট হিমবাহ, মানে খুব কম পরিমাণ বরফ পাহাড়ের খাড়া ঢাল বেয়ে দেখো নিচের দিকে নেমে আসছে। তো এগুলো সব হিমবাহ। তো এই ছবিগুলি দেখে হিমবাহ কি আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো, তাই তো। এবার আমরা দেখে নিই, চলো যে হিমবাহ কিভাবে ক্ষয় কাজ করে। ঠিক আছে, দেখো হিমবাহ মূলত দুটো প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে, একটা হচ্ছে উৎপাটন বা প্লাকিং, আরেকটা হচ্ছে অবঘর্ষ। ঠিক আছে, তো এই দুটো প্রক্রিয়া কেমন কিভাবে হয় দেখো। তোমরা এই ছবিতে লক্ষ্য করো, এই যে হিমবাহের বরফ স্তূপ নেমে আসছে, তো ছবিতে যতটা দ্রুত নেমে আসছে অ্যাকচুয়ালি কিন্তু অতটা দ্রুত নেমে আসে না, আরও ধীরে নেমে আসে। ওকে, তো এই নেমে আসার সময় হিমবাহ কিভাবে ক্ষয় করে, ওকে দেখো। তো একটা কি বলছি উৎপাটন বা প্লাকিং, আর একটা অবঘর্ষ। তো ঠিক মনে করো এটা কোনো একটা ভূমির ঢাল। ঠিক আছে, এই পথ দিয়ে মনে করো, এই পথ দিয়ে হিমবাহের বরফস্তূপ বা হিমবাহ নেমে আসবে। ঠিক আছে, প্রবাহিত হবে। ওকে, তো ভূমির ঢাল, পাহাড়ের ঢাল মানে কি, কঠিন শিলাস্তর আছে, কঠিন শিলা আছে, তাই তো। এবার শিলাস্তর থাকা মানেই শিলাস্তরে কি থাকে, ফাটল থাকে। ঠিক আছে, তো এই যে এই শিলাস্তরে যে ফাটল আছে, এই ফাটলে কি হয় বলতো, হিমবাহের বরফ গলা জল ফাটলে ঢুকে যায়, ফাটলে প্রবেশ করে যায়। তাহলে জল ফাটলে প্রবেশ করলো। ওকে, তো জল ফাটলে প্রবেশ করলে, এই তো জল ফাটলে প্রবেশ করলো, এবার সেই জল যখন আবার অত্যধিক ঠান্ডায় বরফে পরিণত হয়, মানে ফাটলে যে জল প্রবেশ করেছে সেই জল যখন অত্যধিক ঠান্ডায় বরফে পরিণত হয়, তখন কি হবে, আমরা জানি জল বরফে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পায়, তাই তো। ফলে ফাটলে যে জল প্রবেশ করেছে সেই জল বরফে পরিণত হলে আয়তনে বেড়েছে, ফলে কি করবে, ফাটলের গায়ে চাপ সৃষ্টি করবে, তাই তো। ফাটলের গায়ে চাপ সৃষ্টি করে এই শিলাস্তরটাকে কি ভেঙে টুকরো টুকরো করবে।
ঠিক আছে, এবার শিলাস্তরটাকে ভেঙে টুকরো টুকরো করছে। এবার এই টুকরো টুকরো পথের উপর দিয়েই কি বরফ স্তূপ আবার প্রবাহিত হচ্ছে। তাহলে কি হবে? তাহলে এই যে বরফ স্তূপ যাবে, এই বরফ স্তূপের ধাক্কায়, তাই তো, বা আঘাতে কি করবে? এই টুকরোগুলোকে কি টেনে তুলবে না? তো টেনে তোলা মানে কিন্তু এরকম টেনে তোলা না, কি ধাক্কা দিয়ে টেনে তুলবে, তাই তো। তো এই যে বরফ স্তূপ শিলার টুকরাগুলোকে টেনে তুলছে, ধাক্কা দিয়ে টেনে তুলে সরিয়ে দিচ্ছে, এটাকেই বলা হয় উৎপাটন বা প্লাকিং। তোমরা সহজেই বুঝবে এই যে প্লাকিং মানে কি। মেয়েরা অনেক সময় কি করে, কি এই যে আমাদের আইভ্রু কি করে প্লাক করে, প্লাক মানে কি টেনে তোলা, তাই তো। তো হিমবাহ কি করে, এই বরফ স্তূপ কি করে টেনে তোলে, তাই তো, ধাক্কা দিয়ে সরিয়ে দেবা, টেনে তুলে, এটাকে বলা হয় প্লাকিং। আবার দেখো এই যে হিমবাহের বরফ স্তূপ যে শিলাস্তর উপর দিয়ে যাচ্ছে, তো সেই বরফ স্তূপ কি করছে, এরকম শিলাস্তরটাকে বা ভূমিটাকে এরকম ঘষে যাচ্ছে কিনা, এরকম ঘষে যাচ্ছে, তাই তো। তো ঘষে যাওয়াতে এই নিচের যে শিলাস্তরটা আছে, নিচে যে শিলাস্তরটা আছে, সেই শিলাস্তরটা কি ঘষে মসৃণ হয়ে যায়, ঘষে ক্ষয় হয়ে যায়, তাই তো। তো এই বরফ স্তূপ ঘষে যে ক্ষয় করে যে পথে যাচ্ছে, সেই পথের শিলাস্তরকে ঘষে যে ক্ষয় করে, সেই ক্ষয়টাকেই বলা হয় অবঘর্ষ, ঠিক আছে। আর এই অবঘর্ষ ক্ষয়ের জন্য হিমবাহ যে পথে যায়, সেই পথটা কি মসৃণ হয়, তাই তো, সেই পথটা মসৃণ হয়। এবার দেখো উৎপাটন ও অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে এই দুই প্রক্রিয়ায় হিমবাহ উঁচু পার্বত্য অঞ্চল এবং উচ্চ অক্ষাংশের দিকে বিভিন্ন ভূমিরূপ গঠন করে, অনেকগুলি ভূমিরূপ গঠন করে। তার মধ্যে তিনটার বর্ণনা করব আমরা। তার মধ্যে একটা হচ্ছে হিমদ্রোণী, ঠিক আছে। খুব সহজে হিমদ্রোণী কি বলি, দেখো দেখো এই যে এই ঢালের উপর দিয়ে হিমবাহ যাচ্ছে, তাহলে উৎপাটন অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করবে। এবার দীর্ঘদিন ধরে, হাজার হাজার বছর ধরে এরকম বরফ প্রবাহিত হতে থাকলে তলটা কি, এই জায়গাটা কি গর্ত হয়ে যাবে, খাতের তৈরি হবে, তাই কি না। তো খাতটা যে হবে, খাতটা ঠিক এরকম হবে, দেখো এইরকম খাতের তৈরি হবে, এরকম খাতের সৃষ্টি হবে দীর্ঘদিন এর উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হতে হতে। তো এর আকৃতি কি হলো, অনেকটা কি ইংরেজি ইউ অক্ষরের মতো, তাই তো, ঠিক এরকম হবে, তাই তো। ইংরেজি ইউ অক্ষরের মতো খাতের তৈরি হবে। এই ইংরেজি ইউ অক্ষরের মতো যে উপত্যকা বা খাতের তৈরি হচ্ছে, এই উপত্যকা বা খাতটাকেই বলা হয় হিমদ্রোণী, ঠিক আছে। তার মানে হিমবাহের ক্ষয় কাজের ফলে এই যে ইংরেজি ইউ আকৃতির উপত্যকা তৈরি হচ্ছে বা খাত তৈরি হচ্ছে, সেটাকেই বলা হয় হিমদ্রোণী। এই ছবিটা কিন্তু তোমাদের আঁকতে হবে। আমি যখন বলবো, মানে আমি নোট লেখানোর সময় যেখানে বলবো আঁকার কথা, সেখানে কিন্তু এই ছবিটা আঁকবে, ঠিক আছে। সহজ ছবি, ক্লিয়ার। দেখো এবার বাস্তবে কেমন হয় ইউ আকৃতির উপত্যকা, তোমরা ছবিতে লক্ষ্য করো। বাস্তবে পার্বত্য অঞ্চলে ইউ আকৃতির উপত্যকা দেখতে ঠিক এরকম হয়। দেখো এখান থেকে খুব সহজ একটা এমসিকিউ হয় পরীক্ষাতে, ঠিক আছে। প্রশ্নটা হয় যে হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত ইউ আকৃতির উপত্যকাকে কি বলে। এবার মনে করো 4টা অপশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে, কি হিমদ্রোণী, ঠিক আছে। এবার আমরা দেখে নিয়ে চলো যে এই হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা কিভাবে গঠিত হয়, ঠিক আছে। দেখো আমরা সকলেই জানি যে উঁচু পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার আকৃতি কেমন হয়। যারা আমার ক্লাস দেখেছো সবাই জানো কেমন হয়, ইংরেজি ভি এর মতো, ঠিক এরকম, এই তো, ইংরেজি ভি আকৃতির, তাই তো। তাহলে দেখো, তাহলে এই যে ইংরেজি ভি আকৃতির নদী উপত্যকা আছে, এর মধ্য দিয়ে কি নদীর জল প্রবাহিত হয়, তাই তো। তো পার্বত্য অঞ্চলে এই ইংরেজি ভি আকৃতির উপত্যকার মধ্য দিয়ে বা নদীর মধ্য দিয়ে যদি হিমবাহ প্রবাহিত হয়, কি বলছি, নদী উপত্যকার মধ্য দিয়ে, মানে ভি আকৃতির নদী উপত্যকার মধ্য দিয়ে বা নদীর মধ্য দিয়ে যদি হিমবাহ প্রবাহিত হয়, তাহলে এই হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা গঠিত হয়। তাহলে দেখো এই ভি আকৃতির উপত্যকাটাই পাল্টে কি হয়ে যায়, ইউ আকৃতির উপত্যকায় পরিণত হয়ে যায়, যদি নাকি নদীর মধ্য দিয়ে বরফ প্রবাহিত হয়, তাই তো। এবার নদীর মধ্য দিয়ে বরফ বা হিমবাহ প্রবাহিত হয়, ব্যাপারটা কেমন বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই কিনা। নদীর মধ্য দিয়ে বরফ বা হিমবাহ কিভাবে যাবে, তাই কিনা। খুব সহজ করে বলছি, দেখো তোমরা হিমরেখা জানো নিশ্চয়ই, তাই কিনা। হিমরেখা জানো, হিমরেখা কি, মোটা কথায় বললে কি, যে উঁচু পার্বত্য অঞ্চলে আমরা উচ্চতা যত বাড়বে উষ্ণতা তত হ্রাস পায়, তাই তো। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা
কমতে থাকে, তাই তো। তো উঁচু পার্বত্য অঞ্চলে আমরা এমন একটা জায়গা পাই যেখানে উষ্ণতা কি থাকে 0 ডিগ্রি সেলসিয়াস, তাই তো। তো মনে করো এই লাইন বরাবর উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তো এই রেখাটার নামই হচ্ছে হিমরেখা, তাই তো। তাহলে এর উপরে উষ্ণতা কি 0 ডিগ্রির কম, এর নিচে উষ্ণতা কি, এই হিমরেখার নিচে উষ্ণতা কি 0 ডিগ্রির বেশি। তার মানে এই হিমরেখার উপরে এখানে কি হবে, পর্বতের এই অংশে কি সবসময় কি তুষারপাত হবে, তাই তো। তুষারপাত হয়ে কি হবে, হিমবাহের সৃষ্টি হবে, আর এই পর্বতের ঢাল বেয়ে এরকম হিমবাহ নিচের দিকে নামতে থাকবে, তাই তো। এবার দেখো খুব সহজ কিরকম, এবার এটা হচ্ছে হিমরেখা, তার মানে কি এই রেখার নিচে, এই রেখাটার নিচে উষ্ণতা কত 0 ডিগ্রির বেশি, তাই তো। তার মানে দেখো হিমবাহটা কি হবে, এই পর্যন্ত, এই রেখা পর্যন্ত, এই পর্যন্ত এই পর্বতের ঢাল বরাবর নামবে। এখানে যখনই এই রেখাটা পার করবে সঙ্গে সঙ্গে উষ্ণতা কত হবে 0 ডিগ্রি বেশি, ফলে বরফটা তখন কি গলতে শুরু করবে, তাই তো। তো বরফ গলতে শুরু করবে, এবার এই বরফ গলা জল দিয়ে কি নদীর সৃষ্টি হবে, তাই কি না। তার মানে এখানে হিমবাহ, তাই তো। তো এই হিমবাহ থেকে কি হচ্ছে, হিমবাহই বরফ গলা জল দিয়ে, মানে হিমবাহের বরফ গলা জল দিয়ে কি নদীর সৃষ্টি হবে, কোনখান থেকে, এই হিমরেখার নিচ থেকে। এটুকু ক্লিয়ার। এবার দেখো, এবার এই যে হিমরেখা আছে, হিমরেখা কিন্তু কোনো একটা পাহাড়ে সারা বছর একই জায়গায় থাকে না, ঋতুর সঙ্গে সঙ্গে উচ্চতা পাল্টে যায়। হিমরেখা কি হয়, গ্রীষ্মকালে উঁচুতে, মনে করো এটা গ্রীষ্মকালে উঁচুতে অবস্থান করে, আবার শীতকালে নিচে নেমে আসে। এবার মনে করো শীতকালে হিমরেখা এখানে নেমে এলো, তাহলে শীতকালে হিমরেখা নিচুতে, গ্রীষ্মকালে উঁচুতে, তাই তো। এবার গ্রীষ্মকাল, তাহলে গ্রীষ্মকাল হিমরেখা এখানে আছে, তাহলে এর উপর দিয়ে এই পাহাড়ের ঢাল দিয়ে হিমবাহ নেমে আসবে, এখানে এসে নেমে কি নদীর তৈরি হবে, এবার নদী রূপে কি জল প্রবাহিত হবে। কিন্তু যখনই শীতকাল আসবে, শীতকালে কি হিমরেখা এখানে নেমে এলো, এইবার এই যে হিমবাহ পর্বতের ঢাল বেয়ে নেমে আসছে, সেই হিমবাহ কি এখানে এসে গলে যাবে, যাবে না তো, কারণ কি হিমরেখা তো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস এখানে, তাই তো। তো শীতকালে কি হবে, এই অংশের উপর দিয়েও কি হিমবাহ প্রবাহিত হবে, হয়ে এখানে এসে গলে তখন জল হয়ে নদীর সৃষ্টি হবে। ক্লিয়ার। তার মানে দেখো এই যে এইটুকু অংশ, এই যে এইটুকু অংশের উপর দিয়ে গ্রীষ্মকালে কে প্রবাহিত হয়, গ্রীষ্মকালে প্রবাহিত হয় নদীর জল বা নদী, এই তো। শীতকালে এই অংশটার উপর দিয়ে কি যায়, ওই নদীর মধ্য দিয়ে নদীর জল না গিয়ে কে যায়, হিমবাহের বরফস্তূপ প্রবাহিত হয়। তাহলে হলো যে নদীর মধ্য দিয়ে হিমবাহের বরফস্তূপ বা হিমবাহ প্রবাহিত হয়। আর এখানেই যেখানে এই নদীর মধ্য দিয়ে ভি আকৃতির উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হয়, সেখানেই ইউ আকৃতির উপত্যকা গঠিত হয়। তার মানে কি এখানেই এইটুকু অংশে কি হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা গঠিত হবে, তাই তো। তো এই ইউ আকৃতির উপত্যকা কিভাবে গঠিত হয় এবার দেখে নাও। দেখো নদী উপত্যকার আকৃতি ভি এর মতো হয়, তাই তো। নদী যে পথে যায় সেই পথের আকৃতি কি ভি এর মতো হয়। কেন ভি এর মতো হয়, কারণ কি বলতো, কারণ হচ্ছে নদীর জল তরল, তাই তো। নদীর জল কি করে, নিচের দিকে বেশি ক্ষয় করে, নিচে বেশি ক্ষয় করে, এবং এই দুই পাশে কম ক্ষয় করে। ফলে কি নিচের দিকে বেশি ক্ষয় করলে গভীরতা বেশি হয়, আর দুই পাশে কম ক্ষয় করে বলে কি চওড়া কম হয়, ফলে এই ভি আকৃতি ধারণ করে। ক্লিয়ার। কিন্তু এই ভি আকৃতির উপত্যকার মধ্য দিয়ে বা নদীর মধ্য দিয়েই যখন হিমবাহ প্রবাহিত হয়, তো হিমবাহ কি কঠিন বরফস্তূপ, তাই কিনা। হিমবাহ কঠিন বরফস্তূপ, তাহলে এর মধ্য দিয়ে যখন বরফস্তূপ প্রবাহিত হবে তখন কি করবে, যেহেতু বরফস্তূপটা কঠিন, ফলে কি বরফস্তূপ এই দুই পাশে যেরকম ক্ষয় করবে, নিচেও একই রকম ক্ষয় করবে। কি বলছি, দুই দিকেই সমান ক্ষয় করবে, দুই পাশেও যেরকম ক্ষয় করবে, নিচেও একই রকম ক্ষয় করবে। তার মানে কি পার্শ্ব ক্ষয় আর নিম্ন ক্ষয় সমান হারে হবে। ফলে কি হয়, উপত্যকা এই ভি এর পরিবর্তে, উপত্যকা ভি এর পরিবর্তে এরকম ইউ আকৃতি, এরকম পুরোটা ক্ষয়ে গিয়ে ইউ আকৃতি ধারণ করে। ঠিক এভাবেই ইউ আকৃতি উপত্যকা বা হিমদ্রোণী গঠিত হয়। এবার তোমরা এই ছবিতে লক্ষ্য করো, দেখো নদী প্রবাহিত হচ্ছে সরু নীল রঙের, তাই তো। পরে এই নদীর মধ্য দিয়েই হিমবাহ প্রবাহিত হওয়ায় ঠিক এরকম ভাবেই ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী গঠিত হচ্ছে। এবার আমরা দেখে নিয়ে চলো যে এই হিমদ্রোণীর কি কি বৈশিষ্ট্য হতে পারে।
ঠিক আছে, দেখো তো এই হচ্ছে হিমদ্রোণী, তাই তো। তো এই ছবি থেকে একটা বৈশিষ্ট্য পরিষ্কার, কিরকম দেখো যে হিমদ্রোণীর এই যে তলদেশটা কি প্রশস্ত হয়, তাই কি না, তলদেশটা প্রশস্ত, কিন্তু এই পার্শ্বদেশ কি দুই পাশ খাড়া হয়, তাহলে তলদেশ প্রশস্ত, দুই পাশ বা পার্শ্বদেশ খাড়া হয়। ঠিক আছে, আরেকটা কিরকম বৈশিষ্ট্য দেখো, খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কিরকম দেখো যে এই হিমদ্রোণী যে সবসময় এরকম একদম ক্লিয়ার ইউ এর মতো হবে তা কিন্তু নাও হতে পারে। অনেক সময় ইউটা দেখো এরকম হয়, অনেক সময় ইউটা এরকম হচ্ছে, এরকম ইউ মানে হিমদ্রোণীর মধ্যে এরকম সিঁড়ির মতো ধাপের সৃষ্টি হচ্ছে, হয় এরকম। ঠিক আছে, তো এই হিমদ্রোণীতে বা ইউ আকৃতির উপত্যকায় যদি এরকম সিঁড়ির মতো ধাপের সৃষ্টি হয় তাকে হিমশিড়ি বলে। ঠিক আছে, এবার এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে যে হিমশিড়ি কোথায় দেখা যায়, তাহলে এর উত্তর কি হবে, হিমশিড়ি দেখা যায় কি হিমদ্রোণীতে বা হিমবাহের ইউ আকৃতির উপত্যকায়। ঠিক আছে, এবার দেখো তো এরকম ধাপের মতো সৃষ্টি হয় কেন, কেন এরকম হয়। ঠিক আছে, দেখো কিরকম, মনে করো এই কোনো ইউ আকৃতির উপত্যকা আছে, এবার এই মনে করো এর উপর দিয়ে এই বরফ স্তূপ প্রবাহিত হচ্ছে, মনে করো এই বরফ স্তূপ, ঠিক আছে, এটা বরফ স্তূপ হিমবাহ প্রবাহিত হয়। তাহলে দেখো এই যে হিমবাহের বরফ স্তূপ আছে, হিমবাহের বরফ স্তূপের গভীরতা কোথায়, এই মাঝখানে সবচেয়ে বেশি, কি তাই কিনা, এই সাইডে এখানে কি বরফের গভীরতা কম, এখানে কি সাইডে বরফের গভীরতা কম, তাই কিনা। তাহলে দেখো এই যে এই তলদেশটা আছে, এই তলদেশে যদি বলি তলদেশের কোন জায়গায় বরফের চাপ সবচেয়ে বেশি পড়বে, তাহলে যেখানে গভীরতা বেশি এখানে এখানে চাপ সবচেয়ে বেশি পড়বে, তাই কি না। আর এখানে গভীরতা কম, ফলে কি এখানে কি চাপ কি করবে, চাপ কম পড়বে, তাই তো। ফলে কি এখানে মাঝখানে ক্ষয় বেশি হবে আর দুই পাশে কি হবে, ক্ষয় কম হবে, তাই তো। তাহলে ভেঙে দেখো মাঝখানে ক্ষয় বেশি, ফলে মাঝখানটা কি এরকম ইউ এর মতো বেশি গর্ত হয়েছে, আর দুই পাশে ক্ষয় কম, এখানে ক্ষয় কম, এখানে ক্ষয় কম, এখানে আরো ক্ষয় কম, এখানে ক্ষয় কম, এখানে ক্ষয় কম, এখানে আরো ক্ষয় কম, তাই তো। তাহলে যেখানে যেখানে ক্ষয় কম সেখানে কি গভীরতা কম হবে, কম হলে এরকম কি সিঁড়ির মতো ধাপের সৃষ্টি হতে পারে। আবার হতে পারে কি দেখো যে যদি হিমবাহ যে পথ দিয়ে প্রবাহিত হচ্ছে সেই পথে যদি নরম শিলাস্তর কঠিন শিলাস্তর দুটাই থাকে, তাহলে নরম শিলাস্তর কি বেশি ক্ষয় হবে, সেখানে বেশি গর্ত হবে, কঠিন শিলাস্তর কম ক্ষয় হবে, সেখানে কি কম গর্ত হবে, এই তো। এর ফলেও কিন্তু এই সিঁড়ির মতো ধাপ সৃষ্টি হতে পারে। ঠিক আছে, দেখো এবার সিঁড়ির মতো ধাপ সৃষ্টি হলে, সিঁড়ির মতো ধাপ সৃষ্টি হলে এই যে অনেক সময় কি হবে বলতো, হিমবাহ চলে যাওয়ার পরে কিছু বরফ এই ধাপে এই কোণে এরকম আটকে থেকে যায়, বরফ আটকে থাকলো। ঠিক আছে, এবার কি হয় বলতো, হিমবাহের বরফ স্তূপ চলে গেল, কিছু বরফ আটকে আছে, এবার এই বরফ এক সময় গলে যায়, গলে গিয়ে জলে পরিণত হয়। তো জলে পরিণত হলে কি হবে, এখানে ছোট কি জলাশয়ের তৈরি হবে, এখানে ছোট জলাশয়ের তৈরি হবে। তাই ছোট জলাশয় মানে কি হ্রদের তৈরি হচ্ছে, তাই তো। এই হ্রদগুলোকে খুব ভালো করে মনে রাখবে, পেটার্নস্টার বা পেটারনস্টার হ্রদ বলে। কি বলছি, পেটার্নস্টার বা পেটারনস্টার হ্রদ বলে। তো এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে হিমবাহের ইউ আকৃতির উপত্যকায় বা হিমশিড়িতে যে হ্রদের সৃষ্টি হয় সেই হ্রদগুলোকে কি বলে, এমসিকিউ হতে পারে, এক কথায় প্রশ্ন হতে পারে। তাহলে সেই হ্রদগুলোকে কি বলে, পেটারনস্টার হ্রদ বলে। ঠিক আছে, যেমন হিমালয়ের রূপকুণ্ড, মনে রাখবে উদাহরণটা, হিমালয়ের রূপকুণ্ড এরকম একটা পেটারনস্টার হ্রদ। তাহলে দেখো এই তিনটা ভূমিরূপের মধ্যে মাত্র একটা ভূমিরূপ কমপ্লিট হলো, তাই তো। তো এটা আগে লিখে নিই, ঠিক আছে, এটা কিভাবে লিখবে এবার দেখে নাও। ঠিক আছে, লিখে দিচ্ছি, দেখো মনে রাখবে যেহেতু 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের প্রশ্ন আসলে প্রথমে একটা ছোট্ট করে ভূমিকা লিখতে হবে। ঠিক আছে, কি লিখবে দেখো, যে তুষারাবৃত উচ্চ পার্বত্য অঞ্চল এবং উচ্চ অক্ষাংশের দিকে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান প্রাকৃতিক শক্তি হল হিমবাহ। উৎপাটন ও অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে হিমবাহ যেসব ভূমিরূপ গঠন করে সেগুলি হলো, এবার 1 নম্বর হেডিং করলে হিমদ্রোণী। কি লিখবে দেখো, যে পার্বত্য অঞ্চলে পূর্বেকার নদী উপত্যকা হিমবাহের ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হয়ে ইউ আকৃতির যে উপত্যকা সৃষ্টি করে তাকে হিমদ্রোণী বলে। কাকে বলে হয়ে গেল, এবার হেডিং করবে সৃষ্টি। হিমবাহের উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ায়
নদীর ভি আকৃতির উপত্যকার গভীরতা ও বিস্তার বৃদ্ধি পায় এবং পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমানভাবে হয় বলে ইউ আকৃতির উপত্যকা গঠিত হয়। এবার এইটুকু লেখার পরে ছবিটা আঁকবে। দেখো, মনে করো, দেখো আগে ইউ আকৃতির ছবিটা আঁকতে বলছিলাম উপত্যকার, সেই ছবিটা এখানে আঁকবে, মানে সৃষ্টি লেখার পরে ছবিটা আঁকবে। এবার ছবিটা কমপ্লিট হওয়ার পরে এবার তুমি বৈশিষ্ট্য লিখবে। 1 নম্বর বৈশিষ্ট্য, হিমবাহ উপত্যকায় বরফস্তূপের গভীরতার তারতম্য এবং শিলার বিভিন্নতার জন্য ক্ষয়কাজের তারতম্য হয়, ফলে অনেক সময় হিমবাহ উপত্যকায় ধাপের সৃষ্টি হয়, একে হিমশিরি বলে। 2 নম্বর বৈশিষ্ট্য, হিমশিরিতে জল জমে অনেক সময় হ্রদের সৃষ্টি হয়, একে পেটারনস্টার হ্রদ বলে। যেমন হিমালয়ের রূপকুণ্ড এরকম একটি পেটারনস্টার হ্রদ। এরপর দেখো, এই ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণীর সাথে একদম সরাসরি সম্পর্কিত আরেকটি ভূমিরূপ আছে যার নাম ফিয়র্ড। এই জন্য আমরা হিমদ্রোণী লেখার পরে ফিয়র্ড লিখব, কারণ দুটো একই প্রায়। ঠিক আছে? কীরকম দেখো, দেখো উচ্চ অক্ষাংশের দিকে, মানে মেরু অঞ্চলের কাছাকাছি, মেরু অঞ্চলের কাছাকাছি কি হয়, যে হিমবাহগুলো ঢাল বেয়ে নেমে এসে সরাসরি সমুদ্রের জলে মিশে যায়। ঠিক আছে? ঠিক এই ছবিতে লক্ষ্য করো, মনে করো এই কোনো একটা ভূমির ঢাল, আর এই হচ্ছে সমুদ্রের তীর, আর এটা সমুদ্রের জল। এবার এই পথ ধরে, মনে করো এই পথ ধরে কোনো একটা হিমবাহ প্রবাহিত হয়ে সরাসরি সমুদ্রের জলে গিয়ে ভাসতে থাকলো। তাই তো, বরফস্তূপ সরাসরি সমুদ্রে গিয়ে মিশলো। এবার বরফস্তূপ সরাসরি সমুদ্রে মিশলে কি হয়, সেই বরফস্তূপ জলে ভাসতে থাকে। তাই তো, ভাসতে থাকলে সেটাকে কি বলে, তখন সেটাকে বলে হিমশৈল। তাই তো, দেখো এবার কি হচ্ছে, দেখো তো এই যে পথ দিয়ে হিমবাহের বরফস্তূপ আসছে, সেই পথেও কি হবে, উৎপাটন অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করে কি এরকম ইউ আকৃতির উপত্যকা গঠিত হবে, তাই কিনা? এখানে এরকম ইউ আকৃতির উপত্যকা গঠিত হবে। তাহলে এই পথটা কি হবে, এরকম ইউ আকৃতির উপত্যকা গঠিত হবে। তাই তো, তাহলে এই যে ইউ আকৃতির উপত্যকা গঠিত হলো, এর তলদেশটা দেখো কি, এইটা সমুদ্রের জলতলের উচ্চতা। তাহলে সমুদ্রের জলতলের উচ্চতার থেকেও এই উপত্যকার তলদেশের উচ্চতা কম, তাই কি না? ফলে যদি কোনো কারণে এই হিমবাহের সব বরফ গলে যায়, বা হিমবাহের বরফ সব সরে সমুদ্রে চলে গেল, এই উপত্যকাটা ফাঁকা হয়ে গেল, তাহলে কি হবে বুঝতেই পারছো, যেহেতু এই জায়গাটা নিচু, সমুদ্রের জলের থেকেও নিচু, ফলে কি হবে, এই খাদ বরাবর কি জল অভ্যন্তরে প্রবেশ করে যাবে। তাই তো, তাই ইউ আকৃতির উপত্যকা দিয়ে জল ভেতরে প্রবেশ করে যাবে। তার মানে কি, এই ইউ আকৃতির উপত্যকাটা কি সমুদ্রের জলের তলায় ডুবে গেল, তাই তো, বা নিমজ্জিত হয়ে গেল। ওকে, তো ইউ আকৃতির উপত্যকা সমুদ্রের জলের তলায় নিমজ্জিত হলেই তাকে বলা হয় ফিয়র্ড। কোনো কঠিন জিনিস নেই, কোনো কঠিন নয়, জটিল নয়। কি বললাম, যে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী যদি সমুদ্রের জলের তলায় নিমজ্জিত হয়ে যায় বা ডুবে যায়, তখন তাকে বলা হয় ফিয়র্ড। ঠিক আছে, তোমরা ছবিতে লক্ষ্য করো, এই হচ্ছে ফিয়র্ড। দেখো, সমুদ্রের জলের তলায় ইউ আকৃতির উপত্যকা নিমজ্জিত হয়ে গেছে, এটা হচ্ছে ফিয়র্ড। ক্লিয়ার? দেখো এবার এই ফিয়র্ডের কি কি বৈশিষ্ট্য আমরা পাবো, দেখো দেখো মনে রাখবে কিরকম। তাহলে দেখো, এই যে ফিয়র্ড, তাহলে এখানে এটা জল, এবার মনে করো জল ভরে গেল। ঠিক আছে, জল ভরে গেল। মনে রাখবে, এই ফিয়র্ডে জলের গভীরতা এখানে বেশি, স্থলভাগের দিকে বেশি হয়, কিন্তু সমুদ্রের দিকে কম হয়। মনে রাখবে, ফিয়র্ডে জলের গভীরতা, এই যে ফিয়র্ড দেখছো, এই ফিয়র্ডের জলের গভীরতা সমুদ্রের দিকে কম, কিন্তু স্থলভাগের দিকে বেশি হয়। ক্লিয়ার? আবার কি দেখো, ফিয়র্ড যদি আকারে ছোট এবং গভীরতা যদি কম হয়, আকারে ছোট এবং গভীরতা যদি কম হয়, তখন সেটাকে ফিয়ার্ড বলে। ঠিক আছে, তো কি কি প্রশ্ন হতে পারে দেখো, এখান থেকে প্রশ্ন হতে পারে, এক কথায় প্রশ্ন হতে পারে, এমসিকিউ হতে পারে, যে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী সমুদ্র জলে নিমজ্জিত হলে তাকে কি বলে? উত্তর কি হবে? ফিয়র্ড বলে। ফিয়র্ড অপেক্ষা ছোট, গভীরতা কম, তাই তো, গভীরতা কম, আকৃতিতে ছোট, ফিয়র্ডকে কি বলে? ফিয়ার্ড বলে। ঠিক আছে, আর মনে রাখবে, উচ্চ অক্ষাংশের দেশগুলোতে ফিয়র্ড দেখা যায়। নরওয়েতে সবচেয়ে বেশি ফিয়র্ড দেখা যায়। ঠিক আছে, এই জন্য নরওয়েকে
ফিওর্ডের দেশ বলে, এটাই কিন্তু প্রশ্ন হতে পারে, ফিওর্ডের দেশ কাকে বলে? তার উত্তর কি হবে? নরওয়েকে ফিওর্ডের দেশ বলে। ঠিক আছে, এবার তোমরা এই পয়েন্টটা মানে ফিওর্ড এটা কিভাবে লিখবে দেখে নাও। 2 নম্বর হেডিং করবে ফিওর্ড, কি লিখবে দেখো, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ইউ আকৃতির উপত্যকা সমুদ্র পৃষ্ঠ অপেক্ষাও গভীর হয়, ফলে হিমবাহ সরে যাওয়ার পর এই উপত্যকা সমুদ্র জলে নিমজ্জিত হলে তাকে ফিওর্ড বলে। হেডিং করবে বৈশিষ্ট্য। 1 নম্বর, এর স্থলভাগের দিকে গভীরতা বেশি কিন্তু সমুদ্রের দিকে গভীরতা কম হয়। 2 নম্বর, ফিওর্ড আকারে ছোট ও গভীরতা কম হলে তাকে ফিয়ার্ড বলে। হেডিং করবে উদাহরণ, নরওয়েতে প্রচুর ফিওর্ড দেখা যায়, তাই নরওয়েকে ফিওর্ডের দেশ বলে। এরপর দেখো আমরা 3 নম্বর ভূমিরূপ লিখব করিবা সার্ক। ঠিক আছে, এই করিবা সার্ক কি আগে দেখে নাও। দেখো, মনে করো এই কোনো একটা পর্বত আছে, এই পর্বতের ঢাল আর এই পর্বতের ঢাল বরাবর মনে করো এই হিমবাহের বরফস্তূপ বা হিমবাহ নেমে আসে। ঠিক আছে, তো হিমবাহের উৎপত্তি কোথায়? এখান থেকে, তাই তো, এখান থেকে উৎপত্তি লাভ করছে, তাই তো। তো হিমবাহের উৎস অঞ্চলে এরকম ডেক চেয়ারের মতো, দেখো হাতলযুক্ত ডেক চেয়ার, ঠিক এই ডেক চেয়ারটার মতোই দেখো ঠিক এরকম একটা ভূমিরূপ, এরকম একটা ভূমিরূপ সৃষ্টি হয়। তাহলে দেখতে কি অনেকটা কি ওই ডেক চেয়ারটার মতো? ঠিক আছে, তো এই যে হাতলযুক্ত ডেক চেয়ারের মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটাকেই বলা হয় করিবা সার্ক। ঠিক আছে, তো এই করিবা সার্ক কিভাবে সৃষ্টি হয় দেখো। দেখো, তো এখান থেকে কি হিমবাহের সৃষ্টি হচ্ছে, তো যেখান থেকে হিমবাহের সৃষ্টি হচ্ছে সেখানে বরফের পরিমাণ অনেকটা কম থাকে। এবার যত নিচের দিকে নামে বরফের পরিমাণও কিন্তু তত বাড়তে থাকে। ফলে দেখো এখান থেকে ক্ষয়কাজ শুরু হলো, তাই তো, উৎপাটন অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করবে। তার মানে কি নিচের দিকে ক্ষয় করবে, তাই তো, নিচের দিকে ক্ষয় করবে, যত ক্ষয় করবে তত গভীরতা বাড়তে থাকবে, তাই তো। তো দীর্ঘদিন ধরে ক্ষয় করতে করতে পাহাড়ের ঢালটা ঠিক এরকম হয়ে যায়, পাহাড়ের ঢালটা ঠিক এরকম হয়ে যায়। তার মানে এই যে এই অংশটা ছিল, এই যে এই অংশটা ছিল, মানে এখানে যে নুড়ি পাথর বালি ছিল সেগুলোকে কি করলো হিমবাহ আস্তে আস্তে উৎপাটন অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করে নিয়ে কি অপসারিত দূরে সরে গেল, তাই তো। তো দেখো এই যে এটাই হচ্ছে এই ডেক চেয়ারটা যেটা বলছিলাম, তাই তো। তো এই যে ডেক চেয়ারের মতো ভূমিরূপ তৈরি হচ্ছে তার নামই কি, তার নাম হচ্ছে কি করিবা সার্ক, তাই তো। তো এই করিবা সার্ক কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। কিরকম দেখো, যে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে করি, ফ্রান্সে সেটাকে সার্ক বলা হয়, নরওয়েতে বন বলা হয়, আবার জার্মানিতে কার বলা হয়। ঠিক আছে, এবার দেখো মজার বিষয় হচ্ছে, দেখো যে যতদিন পর্যন্ত এর উপর দিয়ে হিমবাহের বরফস্তূপ প্রবাহিত হবে ততদিন কি এই সার্ক বা কুড়িটাকে দেখা যাবে না তো। কি থাকবে এই সার্ক বা কুড়িটা? কি থাকবে? বরফ দিয়ে ঢাকা থাকবে, তাই তো। এবার বরফ মুক্ত যদি হয়ে যায়, কি বলছি, যদি বরফ মুক্ত হয়ে যায় মানে এই বরফ মনে করো গলে গেল বা সরে গেল, এই একমাত্র বরফ সরে গেলেই এই সার্ক বা কুড়িটাকে দেখা যাবে, তাই তো। তো এই বরফ মুক্ত হলে সার্ক বা কুড়ির 3টা অংশ দেখা যায়। কি সেই 3টা অংশ? দেখো এই যে এই অংশটা দেখো, পিছনের এই যে খাড়া দেয়াল, ঠিক আছে, পিছনের এই যে খাড়া দেয়াল, এটা কি বলতো হিমবাহের উৎপাটন প্রক্রিয়া এবং অবঘর্ষ মানে উৎপাটন প্রক্রিয়া প্রথমে ক্ষয় হয়, পরে অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয়ে যায়। তো এই যে পিছনের খাড়া দেয়াল এটাকে বলা হয় মস্তক প্রাচীর। উৎপাটন অবঘর্ষ দুটা ক্ষয়ের জন্যই হয়, ঠিক আছে, মস্তক প্রাচীর। দেখো এটা চেয়ারের মতো ডেক চেয়ারটা মনে করো, দেখো যে এটা বসার জায়গা, এটা হেলান দেওয়ার জায়গা, ঠিক আছে। এবার দেখো, এবার মাঝের অংশ, এই যে এই অংশটা দেখো অবঘর্ষ ক্ষয়ের জন্য এটাকে দেখো অর্ধবৃত্তাকার গর্তের মতো হচ্ছে, তাই তো। তো মাঝের অংশ এই অবঘর্ষ ক্ষয়ের জন্য যে অর্ধবৃত্তাকার গর্তের সৃষ্টি হয় সেটাকে বেসিন বা খাদ বলে, ঠিক আছে। আর সামনের অংশ, এই যে এই অংশটা দেখো কম ক্ষয়ের জন্য এবং কিছুটা সঞ্চয়ের জন্য, কম ক্ষয়ের জন্য বা কিছুটা সঞ্চয়ের জন্য এই উঁচু হয়ে আছে, এই অংশটাকে চৌকাঠ বা কড়ি ওষ্ঠ বলে, ঠিক আছে। তাহলে একটা কড়ির কয়টা অংশ? 3টা অংশ। একটা কি মস্তক প্রাচীর, এটা মস্তক প্রাচীর, নিচের এই অর্ধবৃত্তাকার গর্ত এটা কি, এটা বেসিন বা খাত, আর এই সামনের এই উঁচু অংশটা কি চৌকাঠ বা কড়ি ওষ্ঠ,
ওকে, অনেক সময় কি হয়, এই বেসিন বা খাতে জল জমে যায়, জল জমে হ্রদের সৃষ্টি হয়, বরফ গলা জল জমে হ্রদের সৃষ্টি হয়, সেই হ্রদটাকে কোরি হ্রদ বলে। কি বলছি, এই হ্রদটাকে কি বলে, কোরি হ্রদ বলে। ঠিক আছে, তো তোমাকে কিন্তু এই ছবিটা কিন্তু আঁকতে হবে। ঠিক আছে, আমি যেখানে বলবো ছবি আঁকতে, সেখানে তোমরা এই ছবিটা আঁকবে। ওকে, তো এই হচ্ছে কি কোরি বা সার্ক। এবার দেখো, যদি এরকম পাশাপাশি দুটা কোরি গঠিত হয়, বিষয়টা কিরকম দেখো, মনে করো এই কোনো একটা ভূমির ঢাল আছে, এই মনে করো এই পথ দিয়ে একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে, আবার এই পথ দিয়ে একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে। ওকে, তো এই পথে এখানেও কি হবে, একটা কোরি বা সার্ক তৈরি হবে, আবার এখানেও কি হবে, একটা কোরি বা সার্ক তৈরি হবে, এর পথে একটা কোরি বা সার্ক তৈরি হবে। তো পাশাপাশি দুটা কোরি বা সার্ক যদি গঠিত হয়, তাহলে এই যে মাঝখানের যে অংশটা আছে, মাঝখানের অংশটা কি থাকবে বলতো, কি কামরাঙ্গার শিরা যেরকম, কি একটা খাত একটা শিরা, একটা খাত একটা শিরা এরকম হবে, তাই তো, মাঝখানেরটা কামরাঙ্গার শিরার মতো উঁচু হয়ে থাকবে, তাই তো, তোমরা ছবিতে লক্ষ্য করো, ঠিক এরকম উঁচু হয়ে থাকবে। ওকে, তো এটাকেই এরিটি বলে। কি বলে, এরিটি বলে। প্রশ্ন হতে পারে, পাশাপাশি দুটি কোরি বা সার্ক গঠিত হলে মাঝের তীক্ষ্ণ উচ্চভূমিকে কি বলে, উত্তর কি হবে, এরিটি বলে। এবার দেখো, এই যে পর্বত আছে, তো পর্বতের কি এরকম দুটা ঢাল, আমরা যখন বোর্ডে আছি তখন দুটা ঢাল, আসলে পর্বতের কি এরকম দুটা ঢাল হয়, হয় না। তুমি যদি পর্বতের উপরে ওঠো, একদম শৃঙ্গে বা চূড়ায় ওঠো, কি দেখবে, সব দিকেই ঢাল, তাই তো, তাহলে হিমবাহ কি যে কোনো দিকে প্রবাহিত হতে পারে, তাই তো। তো মনে করো এই ঢাল বরাবর একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে, আবার মনে করো এই ঢাল বরাবর একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে, আবার মনে করো এই ঢাল বরাবর আরেকটা হিমবাহ প্রবাহিত হচ্ছে, আবার মনে করো পর্বতের ওই ঢাল বরাবর আরেকটা হিমবাহ প্রবাহিত হচ্ছে। তাহলে একটা পর্বতের বিভিন্ন দিকে যদি হিমবাহ প্রবাহিত হয়, তাহলে সব দিকেই কি হবে, এই কোরি বা সার্ক গঠিত হবে, তাই তো। ফলে দেখো, এই দিকেও একটা কোরি বা সার্ক গঠিত হবে, তাই তো, আবার এই বরাবর একটা কোরি বা সার্ক গঠিত হবে, ওই বরাবর একটা কোরি বা সার্ক গঠিত হবে। ফলে এই যে মাঝখানে যে পর্বত শৃঙ্গটি আছে, এটি পিরামিডের মতো দেখতে হয়। কি বলছি, পিরামিডের মতো দেখতে হয়, তোমরা ছবিতে লক্ষ্য করো, ঠিক এরকম পিরামিডের মতো দেখতে হয়, এটাকেই পিরামিড চূড়া বলে। যেমন আল্পস পর্বতের ম্যাটারহর্ন এরকম পিরামিড চূড়ার উদাহরণ। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে কোনো একটা পর্বতের বিভিন্ন দিকে কোরি বা সার্ক গঠিত হলে মাঝের তীক্ষ্ণ পর্বতশৃঙ্গটিকে কি বলে, তার উত্তর কি হবে, পিরামিড চূড়া। ঠিক আছে, এবার দেখো, এই সার্ক বা কোরি আমি লিখে দিব এবং এখানেই ক্লাস শেষ করব। তাহলে কয়টা ভূমিরূপ হয়েছে, মাত্র 3টা ভূমিরূপ হয়েছে, তাই তো। তো এই 3টা ভূমিরূপ ছাড়াও তো আরো ভূমিরূপ আছে, তাই কি না। আমার কিন্তু ইউটিউবে ক্লাস করাই আছে যে ঝুলন্ত উপত্যকা কিভাবে গঠিত আছে, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন, বা ঝুলন্ত উপত্যকা কিভাবে গঠিত হয়, ক্লাস আছে। ঠিক আছে, হিমবাহের আরও বিভিন্ন ক্লাস আছে, সেই ক্লাসগুলোর লিঙ্ক তোমরা আমার আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, এবার আমরা এই কোরি বা সার্ক কিভাবে লিখব সেটা দেখে নাও। পার্বত্য অঞ্চলে উৎপাটন ও অবঘর্ষ ক্ষয়ের দ্বারা হিমবাহ উপত্যকায় হাতলযুক্ত ডেক চেয়ারের মতো যে বড় গর্তের সৃষ্টি হয় তাকে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে কোরি, ফ্রান্সে সার্ক, নরওয়েতে বন এবং জার্মানিতে কার বলে। উপত্যকাটি যতদিন হিমবাহের বরফে চাপা থাকে ততদিন সার্ক দেখা যায় না, কিন্তু বরফ মুক্ত হলে সার্কের 3টি অংশ দেখা যায়, যথা ক মস্তক প্রাচীর, উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়ের মাধ্যমে পেছনের দেয়ালটি খাড়াই হয় এবং অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয়। খ পয়েন্ট করবে, বেসিন বা খাত, অবঘর্ষ প্রক্রিয়ায় মধ্যবর্তী অংশ অর্ধবৃত্তাকার গর্ত বা বেসিনের মতো হয়। গ, এটা খ হবে না, গ চৌকাট বা কড়ি ওষ্ঠ, সামনের অংশটি কম ক্ষয়ের জন্য চৌকাটের মতো উঁচু হয়। এবার যে ছবিটা আমি বোর্ডে এঁকেছিলাম, এই ছবিটা লেখার পরে আঁকবে। যদি তুমি এভাবে লিখতে পারো তাহলে ফুল মার্কস পাবে, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।